বিসিএস এর পরামর্শের জন্য কারো কাছে গিয়েছি, কেউ খুব ভালোভাবে পরামর্শ দিয়েছে, আবার কেউ কেউ এমন ছিল যে এটাকে উৎকট ঝামেলা মনে হচ্ছে। ওই বিসিএস এর প্রস্তুতিটাই কিন্তু আমার ব্যাংকের ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে। তো আমি প্রথম যখন ব্যাংকে পরীক্ষা দিয়েছি আমার স্পষ্ট মনে আছে আমি 100টা প্রশ্ন শেষ করতে পারিনি, মানে রিডিং পড়ে যেতে পারিনি। তো আমি এক একটা সাবজেক্টের উপরে 2-3টা করে বই পড়েছি বিভিন্ন প্রকাশন। সেই আমাকে টেক্সট করলো যে স্যার আমি মনে বেশি দিন বাঁচবো না, আপনি আমাকে বাঁচাতে পারেন। একটা দেশকে যদি চেঞ্জ আনতে হয় তাহলে যুব সমাজকে চেঞ্জ আনতে হবে, অবশ্যই দুটোর একটা করতে হবে। আপনার সার্কেল সিলেবাস চেঞ্জ করেন অথবা আপনি আপনার একাডেমিক সিলেবাস চেঞ্জ করেন, যেটা আমার কাজে লাগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির আজকের পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অনন্য সাধারণ মানুষ, গাজী মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি এবং আজকে রকমারিতে আপনাকে পেয়ে আমরা বেজায় খুশি। কারণ আপনার যে একটা খুবই এক্সাইটিং জার্নি জীবনের, ক্যারিয়ার গ্রোথের কথা বলেন বা হচ্ছে মানুষের সাথে কানেক্ট করার কথা বলেন বা মানুষকে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করার কথা বলেন, এই গল্পগুলোই আপনার মুখ থেকে শুনবো। তবে প্রথমে আমি জানতে চাইবো আপনার বিসিএস রিলেটেড একটা অনেক বড় জার্নি আছে, 34তম বিসিএস থেকে শুরু করে 40তম পর্যন্ত। এই গল্পটা যদি আমাদেরকে বলেন, এবং এর মাঝখানে অনেক কিছু যেহেতু আপনাকে ফেস করতে হয়েছে, সেখান থেকে আসলে আপনার জীবনের জন্য শিক্ষাটা কি ছিল সেটা যদি আমার সাথে একটু শেয়ার করতেন প্লিজ। হ্যাঁ, আসলে বিসিএস এর বিষয়টা আমি আসলে স্কুল লাইফে আমি কখনো শুনিনি, এটা আসলে সত্য কথা। এটা অনেকের কাছে এখনকার সময়ে মানে মনে হতে পারে যে এটা মনে হচ্ছে বানিয়ে বলছে, আসলে সত্যটা এইটাই। কারণ তখনকার সময় তো আমি তো এসএসসি পাস করেছি 2006 সালে। তো সেই সময় আসলে ইন্টারনেটে এত অ্যাভেলেবেল ছিল না। ইন্টারনেটের গ্রোথটা মনে হয় বাংলাদেশে 2010 সালের পর থেকে আমার কাছে মনে হচ্ছে মেসিভ আকারে ইয়ে করেছে। তো সেই সময়টা আসলে বিসিএস নিয়ে আমি কখনোই শুনেছি আমার মনে পড়ে না। আমি প্রথম বিসিএস নিয়ে শুনেছি আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। আমার যে টিচার ছিলেন ওনারা মূলত সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ছিলেন। তো সেখানেই প্রথম আমি বিসিএস নিয়ে শুনি। তো তখন আসলে ওরকম জিনিসটা ফোকাস হয়নি। ওই সময় মাথায় ছিল যে পাবলিক একটা ইউনিভার্সিটিতে চান্স চাই। আমাদের স্যারেরাও সেটা চাইতেন যে আমরা যারা ভিক্টোরিয়া কলেজে পড়ে তারা তো মোটামুটি একটা স্টেপ পার হয়ে ওখানে আসে। তো স্যাররা চাইতেন যে আমরা যেন সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। সবাই তো পসিবল না, মানে ইন্সপিরেশনটা ওরকম ছিল। তো এরপরে যেটা হলো যে ইউনিভার্সিটিতে মানে তখন মাথা ছিল ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আসলে যখন আপনার হলে আসলাম, হলে ছিলাম, ক্যাম্পাসে যেতাম, বড় ভাইদের সাথে আস্তে আস্তে দেখা হতো, ডিপার্টমেন্টে বা স্যারদের সাথে কথা হতো, তখন আসলে বিসিএস নিয়ে আস্তে আস্তে জানাশোনা শুরু হয়। তো ফার্স্ট ইয়ারটা ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। ফার্স্ট ইয়ারটা ছিল এমন যে আমি আসলে ঘুরে ফিরেই কাটিয়ে দিয়েছি, বা ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিয়ে ঘোরাঘুরি করে, এরকমটা ছিল। তো সেকেন্ড ইয়ারে যখন আসলাম তখন আস্তে আস্তে একটু মানে ডাইভার্ট হতে শুরু করলাম যে কিছু তো একটা করতে হবে, পড়াশোনামুখী হতে শুরু করলাম আরও একটু বেশি, বিশেষ করে জব রিলেটেড। তখন বিসিএস নিয়ে আরও একটু জানাশোনা, যারা বিসিএস ক্যাডার হয়েছে বা পরীক্ষা দিয়েছে। তো দেখা গেছে কি যখন বিসিএস এর পরামর্শের জন্য কারো কাছে গিয়েছি, কেউ খুব ভালোভাবে পরামর্শ দিয়েছে, আবার কেউ কেউ এমন ছিল যে মানে এটাকে উৎকট ঝামেলা মনে হচ্ছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি মানে কেরিয়ারে কিছু একটা করতে পারি, আমি মানুষকে ফ্রি সেবাটা দিব। সেই জায়গাটা থেকে কিন্তু পরবর্তীতে আমার এই সোশ্যাল মিডিয়াতে মানুষের জন্য কাজ করার থিঙ্কিংটা আসে। তো যাই হোক, তো বিসিএস এর প্রস্তুতি নিতে গিয়ে যখন বড় ভাইদের কাছে গেলাম তখন তারা যেটা বললো যে এখন যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি, তো এখনও আমাদের হাতে হিউজ সময় আছে, তো আমরা একাডেমির পাশাপাশি যদি মানে অল্প অল্প করে একটু একটু প্রস্তুতি নেই তাহলে আমরা এগিয়ে থাকবো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমি কিন্তু গ্রামের স্কুল থেকে পড়ে আসছি, আমার স্কুলের নাম মিয়াবাজার এলএন হাই স্কুল, এটা হচ্ছে 14 গ্রাম উপজেলা মিয়াবাজার পড়েছে। মিয়াবাজারটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের পাশেই। তো আমাদের আসলে যারা গ্রাম থেকে উঠে আসছে, আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই গণিত এবং ইংলিশে আমাদের সমস্যা থাকে। তখন ওনারা পরামর্শ দিল যে গণিত এবং ইংলিশটাকে নিয়ে এখন একটু ভালো করে স্টাডি করতে, এই জায়গাটাতে যদি স্কিলটা ডেভেলপ করা যায় দেন হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষা শুধু বিসিএস না অন্য ক্ষেত্রে ভালো করা যাবে। তো আমি আসলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলা চলে আমি শুধু এই দুইটার পেছনেই ছিলাম, ছুটেছিলাম। আমি সেক্ষেত্রে আমি যেটা করেছি, ধরুন ক্লাস 5 থেকে শুরু করে একদম 9-10 পর্যন্ত একদম পুরো টেক্সট বুকের ম্যাথগুলো করেছে আমার রুমমেটদের সাথে গ্রুপ স্টাডি করে। আর ইংলিশটাও যেটা করতাম যে ভোকাবুলারিতে আমার এক উইকনেস ছিল একটা সময়, তো সেই ক্ষেত্রে পড়লেও মনে থাকতো না। তখন বড় ভাইদের বললাম যে আসলে আমার তো ভোকাবুলারি মনে থাকে না, এখন কি করা যায়? তখন ওনারা বললো যে এটা আমাদের ক্ষেত্রে হয়েছে,
তুমি প্রত্যেকদিন একটু অল্প অল্প করে পড়ো, লিখে লিখে একটু শব্দ করে পড়ো, মনে থাকবে। দেখলাম এই টিপসটা ফলো করার পর আমার ভালো ইমপ্রুভ হলো এবং ফাইনালি আমি তাই করলাম। এরপরে ধরুন থার্ড ইয়ারের শেষের দিকে গিয়ে আর কি বিষয়ভিত্তিক বাজার থেকে বই কালেক্ট করে পড়লাম। তো আমি যখন 34 বিসিএসে প্রথম অংশগ্রহণ করি, আমার মনে আছে আমি যেদিন মানে ফোর্থ ইয়ারের ভাইবা দিয়ে বের হলাম, সেদিন শুনলাম আমাদের ফ্রেন্ডরা বলছে যে মানে বিসিএস এর সার্কুলার দিয়েছে। তো আমি কিন্তু প্রথম যখন বিসিএস এর অ্যাপ্লিকেশন করি 34 বিসিএস তখন কিন্তু ইয়ে হয় না, আমার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়নি, এপিআর যেটাকে বলে, মানে উত্তীর্ণ না অবতীর্ণ হয়েছে পরীক্ষা, সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পর ওই সময় বিসিএস এর সিলেবাসটা কিন্তু মানে ওল্ড ছিল, 35 থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। তা আমি যেহেতু অনার্স লেভেল থেকে পড়ে আসছি, আমার মানে প্রস্তুতিটা নিতে সার্কুলার আগে আমার খুব বেশি একটা ব্যাক পোয়াতে হয়নি, মানে মোটামুটি আমার একটা অল্প অল্প করেই আমি একটু এগিয়েছিলাম। তো এই জন্য আমার লোড নিতে হয়নি। তো আমার প্রিলিমিনারি দিলাম, প্রিলিমিনারি দেওয়ার পর আমার 100তে প্রায় 78 ছিল প্লাস মাইনাসের পর। ওই সময় কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হলো 100 নাম্বারে, 35 থেকে প্রিলিমিনারি এখন 200 নাম্বারের। সিলেবাস চেঞ্জ, রিটেনের সিলেবাসও চেঞ্জ হয়ে গেছে। তো প্রথম বিসিএসে প্রিলি দিলাম, ভালো হলো, কোয়ালিফাই করলাম। রিটেন দিলাম, প্রিলির আমার আসন পড়েছিল ঢাকা কলেজে, আচ্ছা, আর রিটেনের আমার যে সিট পড়েছিল, আসন পড়েছিল ঢাকা সিটি কলেজ। তো রিটেন দিলাম, রিটেনে যেটা হলো ভালোভাবে দিলাম। আমাদের সময় থেকে যেটা শুরু হলো যে সকাল বিকাল পরীক্ষা, মানে দেখেছে বাংলা প্রথম পত্র 3 ঘন্টা সকালে দিলাম, বাংলা দ্বিতীয় পত্র আবার বিকেলবেলা 3 ঘন্টা, মাঝে 1 ঘন্টার মতো একটা ব্রেক পেতাম, মানে একটা পরীক্ষা শেষ হতো 2টা থেকে আবার শুরু, এরকম আর কি, 10টা থেকে 1টা, আবার 2টা থেকে 5টা এরকম হতো। তো তখন আসলে একটা বেশি প্রেশার নিতে হয়েছে, মানে যেহেতু সকাল বিকাল 2টা পরীক্ষা দেওয়া, তাও 3 ঘন্টা করে 6 ঘন্টা সময় টানা সময় দেওয়াটা, এটা আসলে আমাদের জন্য আমার কাছে মনে হচ্ছে একটু কষ্টই হয়ে গিয়েছিল। তো দেন দিলাম, পরীক্ষা ভালো হলো, এই ভাইভাতে কল করলো, ভাইভাতে গেলাম, তো ভাইভা দিলাম, ভাইভাও ভালো হয়েছে। তো যাই হোক, আমি আসলে প্রথম বিসিএসে আমার প্রিলি রিটেন পাস করলো, আমি অ্যাকচুয়ালি কোনো ক্যাডার আমাকে রিকমেন্ডেশন করা হয়নি, আমি নন ক্যাডার পেয়েছি এবং ফাইনালি নন ক্যাডার থেকে আমাকে গভর্নমেন্ট হাই স্কুলে দেওয়া হয়েছিল। আমি অবশ্যই এটা জয়েন করি, এটা সেকেন্ড ক্লাস জব ছিল। ততদিনে আমি পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হয়ে গেছি। মানে বিসিএস এর জার্নিটা তো অনেক বড় থাকে, 2 থেকে 3 বছর লেগে যায় একটা বিসিএস, এখন শোনা যাচ্ছে প্রায় 4 বছর লেগে যাচ্ছে। তো সেই সময়টা তো আর আমি বসিনি, আমি মাস্টার্সের শেষে কিছুদিন পরে কিন্তু আমার জব হয়ে গেল। ওই বিসিএস এর প্রস্তুতিটাই কিন্তু আমার ব্যাংকের ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে। মানে আমি যখন বিসিএস এর প্রস্তুতি নিয়েছি তখন বিসিএস এর যেহেতু ক্যাডার সবাই হতে পারে না, এখানে লিমিটেশন আছে, বা প্রত্যেক বছর রিক্রুইট হয় মানে অ্যারাউন্ড 2000 বা প্লাস মাইনাস এরকম প্রত্যেকটা সার্কুলারে। তখন আমি অল্টারনেটিভলি ব্যাংকও চিন্তা করেছি, যদি আমার বিসিএস না হয় যেন আমি ব্যাংকও জার্নিটা করে দিতে পারি, যে হতে পারে। তো সেই জন্য আমি ব্যাংকেরও প্রস্তুতি নিয়েছিলাম অল্প করে। আসলে বিসিএস এর প্রস্তুতির সাথে আসলে ব্যাংকের জন্য আমাকে যেটা করতে হয়েছিল, আমি ইংলিশ ভার্সনে ম্যাথগুলো করতে হয়েছে, আর ইংলিশের উপর একটু জোর দিতে হয়েছে, আর কিছুই না, আর সব কিছুই বাকিটা মোটামুটি বিসিএস এর মতোই আমার কাছে যেটা মনে হয়েছে। তো ব্যাংকে আমি বাংলাদেশ ব্যাংকও পরীক্ষা দিয়েছি, সেখানে আমি ভাইবা পর্যন্ত যেতে পারিনি অবশ্য। সোনালী ব্যাংকও আমি টিকেছি, ভাইবা পর্যন্ত যেতে পারিনি। তারপরে যখন আমি প্রথম ব্যাংকের পরীক্ষা দিয়েছি মিডল্যান্ড ব্যাংকে, তো না জানি মধুমতি ব্যাংক, আমার এক্স্যাক্টলি মনে নেই, মিডল্যান্ড অথবা মধুমতি ব্যাংক হতে পারে। তো আমি প্রথম যখন ব্যাংকে পরীক্ষা দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে আমি 100টা প্রশ্ন শেষ করতে পারিনি, মানে রিডিং পড়ে যেতে পারিনি। আমি যখন উত্তর করতে করতে গিয়ে 60 বা 65-তে গিয়েছি, তখন ঘন্টা বেজে গেছে। তখন সে জায়গাটা থেকে কিন্তু পরে আরও ইমপ্রুভ করার পরেই কিন্তু পরে ব্যাংকে চাকরি হলো। তো যেটা হলো আসলে বিসিএস এর প্রস্তুতিটা খুব ভালোভাবেই নিয়েছিলাম, যেহেতু অনার্স লেভেল থেকে নিয়েছি, ভিতটা খুব মজবুত ছিল। তো 35 থেকে বিসিএস সিলেবাস চেঞ্জ করে ফেললো, তখন একটা কিউরিসিটি জাগলো বা একটা ভয়ও কাজ করছে যে এত বছর ধরে একটা স্ট্রাকচারে পড়ে আসছে, এখন আরেকটা ভিন্ন এবং 200 নম্বরের প্রিলি পরীক্ষা দিতে হবে, তখন ছিল 1 ঘন্টা সময়, এখন 2 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিতে হবে। সো এখানে তো একটু ঝামেলা ছিল, তবে 35 বিসিএসটা ভয় ছিল, মানে পরীক্ষা নিয়ে একটা আতঙ্ক ছিল, যেটা আমার 34 প্রথম বিসিএস আমার কাছে মনে হয়নি যে আমি আতঙ্কিত ছিলাম। 35 বিসিএস এর প্রিলিতে যেটা হলো হায়ার ম্যাথ ইনক্লুড করলো, প্রবাবিলিটি, পারমিউটেশন, কম্বিনেশন। আমি হিউম্যানিটিস গ্রুপ ব্যাকগ্রাউন্ড একদম এসএসসি লেভেল থেকে, সো আমার জন্য এটা একটা বাড়তি বার্ডেন। তো যেটা ছিল আরও কিছু চেঞ্জ আছে, ইংলিশ লিটারেচার নিয়ে আসছে 15 নম্বরের প্রিলিতে। তো আমি তো ইংলিশ লিটারেচার পড়ি নাই, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ লিটারেচার ছিল না অনার্সে। তো সো এই জিনিসগুলো আমাকে ভাবিয়েছে। আরেকটা জিনিস ইনক্লুড করলো সুশাসন, নৈতিকতা, যেটা এখনও ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য আতঙ্ক যারা প্রিলি অংশগ্রহণ করে।
তো সব মিলিয়ে মানে একটা মানে বলাই চলে চাপা একটা মানে ভয় কাজ করেছে। তো যাই হোক, যখন পরীক্ষা দিলাম দেখলাম পরীক্ষা ভালোই হলো। আমি পুরান ঢাকার একটা স্কুলে আমি পরীক্ষা দিয়েছি, আমার মনে পড়ে 35 এপ্রিলে। পরীক্ষার হলে যাওয়ার প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত একটা ভয় ভয় কাজ করেছিল, বাট কারণ এটা এখানে ভয়টা এই জন্য যে আমি 34-এ পাশ করলাম, 34-এ আমি প্রিলি রিটার্ন ভাইবা পর্যন্ত দিলাম, ভাইবাও আমি পাশ করেছি, নন ক্যাডার পেয়েছি, ক্যাডার পেয়েছি। এখন যদি 35-এ প্রিলি ফেল করে তাহলে জিনিসটা একটা মানসম্মানের একটা বিষয় আছে। তো সেই জায়গাটাতেও আমার কাছে মনে হচ্ছে আমাকে আরও বেশি অ্যাফ্রেড করেছিল। তো যেটা হলো পরীক্ষার পরে দেখলাম যে না, পরীক্ষা ভালোই হয়েছে। আমি দেখলাম আমার প্রায় 154-র মতো থাকে বা 152-54 এরকম। তখন ভালোই লাগলো আর কি। পরীক্ষা দিয়ে বের হয়ে তো আমি পুরো একদম ডিলাইট মোডেই ছিলাম যে খুব ভালোই লাগলো। তো 35-এ বিসিএস দেওয়ার পরে তখন আমার কাছে মনে হলো কিছু কিছু জায়গাতে আমার আর একটু ইমপ্রুভ করা দরকার। যেমন ধরুন ওই যে বললাম প্রবাবিলিটি, পারমিটেশন, কম্বিনেশন, এই সাইডটা আমি টাচই করতে পারিনি ওখানে। আমার কাছে মনে হলো এটাকে আমার ইমপ্রুভ করা দরকার। তো সুশাসন নৈতিকতাতে কিছু পেরেছি, কিছু পারিনি, যেহেতু একবারই কনফিউজিং কোয়েশ্চেন। হ্যাঁ, কনফিউজিং। তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমার একটু ইমপ্রুভ করা দরকার, ইংলিশ লিটারেচার একটু ইমপ্রুভ করা দরকার। পরে কী করলাম, এই বিষয়গুলো একদম আমি নোট আকারেই করে ফেললাম, নিজেই ঘাটাঘাটি করলাম। আর প্রবাবিলিটি পারমিটেশনের জন্য যেটা করেছি, হায়ার ম্যাথগুলোর জন্য যারা মানে হায়ার ম্যাথ রিলেটেড তাদের কাছ থেকে হেল্প নিয়েছি, ওদের থেকে হেল্প পেয়েছি, ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখেছি এই রিলেটেড। সবগুলো মিলে আমার নিজের একটা কম্বিনেশন, মানে এগুলোকে মিক্সার করে নিজের মতো করে একটা নোট করলাম, যেটা আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বই আমি সেটা ইনক্লুড করেছি। অর্থাৎ আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটাতে হায়ার ম্যাথ এই যে টপিকগুলো, এগুলো কিন্তু আপার লেভেলে দেওয়া হয়নি, বেসিক লেভেল বা মানে মিডল পর্যায়ে, যেটা থেকে নর্মালি প্রিলিতে প্রশ্ন হয়। এখন আমি কিন্তু বিসিএসের ক্লাস পড়াতাম একটা সময়, যখন লক্ষ্য করেছিল, এখন আসলে সময় হয় না। তা আমি যখন ওই স্টুডেন্টদের পড়াচ্ছিলাম প্রবাবিলিটি ক্লাসে, বিসিএসের ক্লাসে, স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ের এক স্টুডেন্ট বললো, স্যার আমরা তো প্রবাবিলিটির ম্যাথ আমরা এইভাবে শিখি না। আমি বললাম তোমরা কীভাবে শিখছো? স্যার আমরা অন্যভাবে, একটা দুটো বললো। আমি বললাম দেখো তুমি কোন সাবজেক্ট? বললো যে অ্যাকাউন্টিং। আমি তখন জানি না তার সাবজেক্ট কি, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো অ্যাকাউন্টিং। তা আমি বললাম দেখো তুমি অ্যাকাউন্টিং, অন্যদের জিজ্ঞেস, সবাই তো এখানে অ্যাকাউন্টিং না, তো তাহলে তোমার মাথা সবার মাথা এক না। আমি যে জিনিসটা নিয়ে আসছি এখানে, সেটা হলো সে অ্যাকাউন্টিং হোক, ইংলিশের মাথা হোক, বাংলার মাথায় হোক, ইতিহাসে যেটি হোক, সে এটা যেন ইজিলি ক্যাচ করতে পারে। তখন বলো আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে নতুনভাবে শিখতে হবে। আমাকে হ্যাঁ, নতুনভাবে শিখবা, তবে এটা আরও ইজিলি শিখতে পারবো। তো তাদেরকে আসলে জিনিসটা আমি শেষ পর্যন্ত কনভিন্স করতে পেরেছিলাম। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বই নিয়ে আসছে। সুশাসন নৈতিকতা নিয়ে আমি বিগত সালের প্রশ্নগুলোকে নিয়ে 35 বিসিএসের প্রশ্নগুলো তো গবেষণা করলামই, 36ও দিলাম। আমি কিন্তু যতগুলো প্রিলি দিয়েছি টিকেছি। আমি লাস্ট 37-এর ভাইবা দিয়েছি, 38-এর প্রিলি টিকেছি, রিটেন দেয় নাই। 39-এ স্পেশাল ছিল ডক্টরদের জন্য, ওটা তো দেওয়ার সুযোগ হয়নি। 40-এর প্রিলি টিকেছি, রিটেন দেয় নাই। এরপরে আমার 41-এ মানে আমি আবেদন করেছি, পরীক্ষাতে অংশগ্রহণ করি না, কারণ আমি ততদিনে আমি যে জায়গাটাতে আছি সেটা খুব আমি এনজয় করতেছিলাম। হ্যাঁ, এই বিসিএস এর প্রিলিমিনারির যে প্রিপারেশন, এর জন্য যে ইউটিউব চ্যানেলটা, আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি? আমার ইউটিউবের চ্যানেল, আমার বইয়ের নামই বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস। এই নামে সার্চ করলেও পাবে, ইভেন আমার নাম সার্চ করলেও ওই চ্যানেলটাতে নিয়ে যায়। আমি দেখেছি সার্চ করে যে আমার নাম যদি কেউ সার্চ করে দেন আমার ওই চ্যানেলটাতে নিয়ে যায়, আবার আমার ওই চ্যানেলের নামে সার্চ করলেও পাওয়া যায়। এই চ্যানেলে এবং এই বইতে যে টেকনিকগুলো বা যে জিনিসগুলো আপনি তুলে এনেছেন, এগুলো তো হচ্ছে একদম এই কয়েক বছরের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে, রাইট। তার মানে হচ্ছে কেউ যদি এই সাজেশনগুলো ফলো করে বা এই গাইডলাইনটা ফলো করে, যে ব্যাকগ্রাউন্ডেরই হোক, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন আসতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই এই জিনিসটা হচ্ছে নিজের ক্যাপচার করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। আমি ব্যাপারটা একদমই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাকে বলি, এই বই লেখার আইডিয়াটা আমার মাথায় কোত্থেকে আসলো। এখানে অনেকগুলো এলিমেন্ট কাজ করেছে। এই যেমন আমি বলি, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, মানে বিসিএসের প্রস্তুতি নেই, তা আমি এক একটা সাবজেক্টের উপরে 2-3টা করেও বই পড়েছি বিভিন্ন প্রকাশনী। তা আমার কাছে মনে হয়েছে যে এই প্রকাশনীর এই সাইডটা ভালো লিখেছে, ওই সাইডটা ভালো লিখেনি, এই টপিকটা ভালো লিখেছে, ওই টপিকটা ভালো লিখেনি, অথবা এই টপিকটা এইভাবে আলোচনা না করে সেটা তো এইভাবেও করতে পারতো, আরও ইজি ওয়ে আছে। তখন আমি নিজেও ওগুলো থেকে নোট করেছি, এগুলো পড়ে অর্থাৎ আমি ইজি ওয়েতে নোট করেছি ওদের এখান থেকে, যেখানে মনে হচ্ছে যে এটা এইভাবে না হয়, এটা এইভাবে হওয়া দরকার ছিল। তো আমি আমার মতো করে নোট করেছি। তো আমি নোটগুলো আমি চিন্তা করেছি, আমি যদি ক্যাডার হতে পারি তখন আমি নোটগুলো করব। আচ্ছা, এরপর আমি যখন ব্যাংকে ঢুকে গেলাম, তখন তো বিসিএসের প্রস্তুতির জন্য অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে বই পড়া পসিবল হচ্ছিল না। আপনি সকাল থেকে রাত্রে 8টা-9টা পর্যন্ত অফিস করে এসে, তাও ব্যাংকিং অফিস, মানে অল টাইম আপনাকে কাজে থাকতে হয়। সেখানে এসে আসলে ওইভাবে আগের মতো মানে পড়ার সময় দেওয়াটা ইম্পসিবল ছিল।
হয়তো ফ্রাইডে স্যাটারডে তো অফ ডে ছিল, বাট ওই সময়টাতে আমার কাছে মনে হচ্ছে ওই 2 দিন আমার ঘুমিয়ে কাটিয়ে দিতে হচ্ছে, মানে ক্লান্তিটা যে দূর করার জন্য। তখন আমার কাছে মনে হলো আমার মতো তো অনেকে আছে যারা মানে ব্যাংক বা আদার্স কোনো জবে প্রবেশ করেছে, তো তারা তো চাইলে আমার মতো এখন আর আলাদাভাবে বই পড়তে পারবে না, মানে তাদের হাতে এত সময় নেই। আচ্ছা, আরেকটা যে বিষয় হলো, প্রিলিতে তো 35 যেটা হলো যে প্রিলিতে আসলে 200 পাওয়ার দরকার নেই। না, প্রিলিতে তো আমার 60% নাম্বার, যেটাকে আমরা 120 নাম্বার বলি সেফ জোন, 120 নাম্বার পেলে হয়। তাহলে তার এত কিছু পড়ারও তো দরকার না, যেহেতু তার সুযোগ না। আর সে যেহেতু অলরেডি কোনো একটা প্রফেশনে ঢুকেছে, নিশ্চয়ই সে আগে একটু পড়াশোনা করেছে। তাহলে তার এই পড়াশোনাটাকে যদি আরও একটু ইনক্লুড করে মানে একটা জায়গাতে আমরা নিয়ে আসতে পারি, তাহলে খুব ইজিলি হবে। তাহলে আমার এখানে দুইটা মানে তাহলে প্রথম হলো ইউনিভার্সিটির একটা বিষয় ছিল, এটা ছিল দ্বিতীয়। তৃতীয় নাম্বারে আমি যখন বিসিএস এর ক্লাস নিতাম স্টুডেন্টদের, মানে আমার বিসিএস টেকনিক নামে একটা প্রাইভেট প্রোগ্রাম ছিল, তো স্টুডেন্টরা সাথে সাথে আমি নোটগুলো যখন শেয়ার করতাম, আমার নোটগুলো, তখন ওরা বলতো স্যার আমরা তো বই পড়েছি আগে, বিসিএস এর অনেক জায়গায় কোচিংও করেছি, ক্লাস করেছি, কিন্তু আমার কাছে মনে হলো যে আমাদের কাছে মনে হচ্ছে স্যার আপনার নোটগুলো না, শিটগুলো অনেক ইজি, আপনি যদি স্যার এটা যদি বই আকারে বের করেন তাহলে এটা কিন্তু কম্পাইল করে, হ্যাঁ তাহলে কিন্তু এগুলো অনেক ভালো চলবে। তখন আমার তো আগে থেকে একটু আইডিয়া ছিল যে এরকম একটা কিছু করতে চাই। স্টুডেন্টরা আরও একটু আমাকে এই জায়গাটাতে আরও একটু উজ্জীবিত করলো। আমি বললাম তাহলে ঠিক আছে, একটা বই বের করবো। আমারও এরকম প্ল্যান ছিল, বাট তোমরা যেহেতু বলছে তাহলে এটা আরও একটু আগে করো। তো আমি কি করলাম, 38 বিসিএস এর আগে 38 না 38 কি 39 ডক্টরদের বিসিএস ছিল, 38 বিসিএস মেবি, 38 না 40 আর 39 ওই সময়টাতে। তো তখন আমি বললাম যে আচ্ছা, ডক্টররা যখন শুনলো যে আমি এরকম একটা বই বের করবো যেটা এক মলাটে প্রিলির জন্য সকল, তখন তারা যারা আমাকে চেনে পরিচিত বা ফেসবুক গ্রুপের মাধ্যমে জানে বা গ্রুপে যখন পোস্ট করি, তারা কমেন্ট করতে ছিল আপনার বইটা দ্রুত দরকার আমাদের পরীক্ষায়। তখন আমি খুব দ্রুতই চেষ্টা করলাম, যেহেতু আমার আগে থেকে নোট গোছানো ছিল, তারপরে বইয়ের অনেকগুলো প্রসিডিউর আছে মেনটেন করতে হয়, লম্বা একটা জার্নি, তো এই জন্য একটু সময় লেগে গেছিলো। তাদের পরীক্ষার আমার মনে পড়ে প্রায় 15-20 দিন আগে, মানে ডক্টরদের স্পেশাল যেটা ছিল 39, এটার 15-20 দিন আগে বইটা আমাদের মার্কেটে আসে এবং দেখলাম খুব ভালো রিভিউ পাচ্ছি সেখান থেকে। হ্যাঁ, ভালো রিভিউ দিচ্ছে যে ডক্টররা তো আসলে আমার মতো সেম, যে সে একটা প্রফেশনে আছে, তাদের অত পড়ার সময় নেই। এটা কিন্তু সত্যি, কারণ যারা অলরেডি একটা প্রফেশনে আছেন তাদের জন্য আলাদা করে সময় বের করা, ওই উদ্যোগটা নেয়া, হয়তো শারীরিক বা মানসিক ওই ক্লান্তিটাকে কাটিয়ে উঠতে না পারার কারণে অনেকে হয়তো উদ্যোগী হয় না বা জিনিসটা নিয়ে এগিয়ে আসে না। তো সেক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হ্যাঁ, তাদেরকে হেল্প করেছে এবং আমাকে পরে তারা ফেসবুকে মেসেজ করলো, ইভেন আমি কিছু স্ক্রিনশট আছে গ্রুপে শেয়ার করলো যে তারা ঠিক অল্প সময় এই বইটা শেষ হওয়ার এসে তাদেরকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। তাদের এই সাপোর্টে কিন্তু 42তম বিসিএস আমাদের বইটা এত বেশি চলেছে ডক্টরদের কাছে, মানে আনবিলিভেবল। মানে তারা ওই যে তাদের থেকে একটা রিভিউ নিয়েছে যে এই বইটা শর্ট টাইমের জন্য ভালো। তা আসলে ওই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা ওই কনসেপ্টগুলো থেকেই লেখা, এই যে 3টে এলিমেন্ট কাজ করেছে। তো আমরা যখন প্রথম আসলাম তখন তো ভালো, আর আজকের এই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসের কারণে কিন্তু মানুষ আজকে গাজী মিজানুর রহমানকে চেনে। তা আমার কাছে এখানে আমি আরেকটা জিনিস বলি, আমি কিন্তু বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা মার্কেটে যখন খুব ডিমান্ড, তখনও কিন্তু আমি বাজারে ছাড়িনি। আমার কাছে মনে হয়েছে যে পাঠকরা আমার কাছে যেটা এক্সপেক্ট করছে, আমি যদি হয়তো 100% তাদেরকে সেটা দিতে পারবো না, বাট আমার ভাবা উচিত যে আমি একদম অপটিমাল লেভেল পর্যন্ত যেন যেতে পারি, বেস্ট লেভেল পর্যন্ত আমি যেতে পারি। তো সেই জন্য একটু সময় গিয়েছে আমার। আমি এই বইটা করতে আগে নোট ছিল, সব কিছু ছিল, তারপরেও আমার প্রায় 2 বছর অধিক সময় আমাকে কাজ করতে হয়েছে। মানে এক দিন অনেক ঘন্টা কাজ করতে হয়। দেখা যাচ্ছে সকালবেলা আমি অফিস করি, বিকেলবেলা পরীক্ষার ডিউটি করি, মানে আমাদের তো অনার্স মাস্টার্সের ডিগ্রি ডিউটি করা লাগে ইন্টারমিডিয়েট, তো পরীক্ষার ডিউটি করে রাতে আমাকে বসতে হতো। দেখা যাচ্ছে অনেক সময় রাতে 2টা-3টা, অনেক সময় আমি কিবোর্ডের উপরে ঘুমিয়ে পড়েছি। এই জিনিসগুলো ব্যালেন্স করতে সমস্যা হয়নি? সমস্যা কি, আমি তো আমার বয়স এখন 31 চলে, তা আমার তখন 27-28 বছর 26 বছর বয়স চলে। তা আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টাতেই পরিশ্রম করা যায়, যে পরিশ্রম, হ্যাঁ আমাকে একটু প্রেশার তো নিতে হয়েছে, ফ্যামিলির সাথে আমার কমিউনিকেশন অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো বললাম, আমার কাছে মাঝে মাঝে এরকম হচ্ছে যে আমি যেমন কেউ মাঝে মাঝে বলে যে আপনার বইয়ের এই বানানটা ভুল, বানান তো আমি জানি, তাহলে ভুল এটা বলতে হয়েছে কি কারণ এত মোটা একটা বই, ভুল কিছু থাকবেই স্বাভাবিক। দেখেছি এরকম হয়েছে যে আমি ল্যাপটপে কাজ করতে করতে আমি ঝিমে পড়েছি, তখন কিবোর্ডে একটা টিপ পড়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে। এমন হয়েছে যে আমি ঘুমাতে কিবোর্ডের উপরেই ঘুমাবো, হঠাৎ করে আজান দিয়েছে, উঠে দেখেছি কি আমি তো খাটে ঘুমাই না, আমি এখানে ঘুমাই। তা আসলে এই যে একটা ভ্যালু, মানে ভালো ইম্প্যাক্ট একটা বই বা কম্পাইল একটা বই দিয়েছি, এটার পেছনে কিন্তু অনেক শ্রম মেধা, আমি আপনার কাছে এখানে শিখিবারটাই মনে আজকে এখানে শেয়ার করলাম। এটার পেছনে কিন্তু আরও অনেক বড় গল্প আছে, যেটা হয়তো 2-4 ঘন্টা তো আমি বলে শেষ করতে পারবো না, যে কী পরিমাণ এফার্ট আমাকে দেওয়া লাগছে বা কী পরিমাণ কষ্ট। তো বইটা এমনভাবে সাজিয়েছি যারা ধরেন অল্প সময় করে, তো পরবর্তীতে যেহেতু
39-40 BCS এর পরে আমাদের কাছে মনে হচ্ছে বইটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। ডে বাই ডে যেটা সবাই করে আমরাও সেটা করেছি। এখন আমরা এমন পর্যায়ে আসছি, যেমন আপনার লাস্ট যে BCS প্রিলিমিনারি হলো 44, সেখানে কিন্তু এট এ গ্লান্স আমি যেটা দেখেছি আর কি, মানে বইগুলো যখন আমরা এডিশন করতে যাই তখন মনে হচ্ছে যে এখান থেকে তো আরও কমন আসছে। মানে ওই দিন আমি এট এ গ্লান্স যেটা দেখেছি, 200টা প্রশ্নের ভিতরে আমার নিয়ম সহ 144টা প্রশ্ন আসছে। তাহলে আপনি চিন্তা করুন, একটা বই থেকে BCS এর মতো জায়গায় যেখানে 120 পেলে আমরা সেফ জোন বলি, সেখানে কিন্তু 144 আসছে, আরও বেশি হবে। আমি যদি এটাকে আরও ঘাঁটি, মানে সময় নেই, আমার তো অত সময় নেই এগুলো নিয়ে এত ঘাটাঘাটি করে। যারা বই পড়েছে তারা ভালো বলতে পারবে যে এটা থেকে কেমন কমন এসেছে। তো এই যে আজকের অ্যাচিভমেন্টে মানে 144টা বা তারও আগের BCS-এ প্রায় 122টার মতন, বা 132-30 প্লাস ছিল। এর আগের BCS-এ 124-25টার মতো ছিল। এই যে অ্যাচিভমেন্টগুলো, এগুলোর জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হচ্ছে, আমাকে অনেক গবেষণা করতে হয়েছে। হ্যাঁ, গবেষণা করতে হয়েছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন ধরুন আমরা গবেষণা করে দেখেছি যে ভয়েস চেঞ্জ থেকে ইংলিশে, জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, ভয়েস চেঞ্জ থেকে ইংলিশে একটা কোশ্চেন থাকবে, কিন্তু ন্যারেশন হচ্ছে এই বছর আসলে পরের বছর আসে না। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আপনি গবেষণা না করলে কিন্তু পারবেন না। তো প্রত্যেকটা টপিক নিয়ে BCS এর প্রিলির প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কিন্তু এইভাবে গবেষণা করেছি। জাস্ট আমি আপনাকে উদাহরণস্বরূপ বললাম যে প্রত্যেকটা BCS এর টপিক নিয়ে আমরা কিন্তু এইভাবে আমরা অ্যানালাইসিস করে আজকের বইটা এই জায়গাটা। আমি এখনো বলছি না যে বইটা সম্পূর্ণ, কারণ আমাদের বইটা যেটা আমরা বলি যে বইটা হচ্ছে 150 নম্বরের প্রস্তুতির জন্য। আপনি 150 নম্বরের প্রস্তুতি নেবেন, এরপরে আপনি পরীক্ষার হলে গিয়ে 120-30 পান, তাহলে আপনি প্রিলি কোয়ালিফাই করবেন। আমরা এটাও বলি যে এই বইটা মূলত হচ্ছে তাদের জন্য যাদের হিউজ পড়ার সময় নেই। আপনারা তো যদি পড়ার সময় থাকে আপনি এটা পড়ে আপনি আলাদা আলাদা বই পড়েন, যেটা আপনার রিটার্নও হেল্প করবে। তো যাই হোক, বইটার পিছনে এফার্ট দিয়েছি, এখান থেকে আমি ভালো একটা আউটকাম পেয়েছি বা এখনও পাচ্ছি। সেই বইয়ের মাধ্যমে আজকে আমাকে চেনে। এরপর আমি স্টুডেন্টরা যখন দেখলো BCS প্রিলিমিনারি অ্যানালাইসিস রিভিউ ভালো, তখন তারা বললো স্যার আপনি কি সারা জীবন কি BCS প্রার্থীদেরই হেল্প করবেন, আমাদের জন্য কিছু করবেন না? তখন তারা বললো যে আমাদের জন্য প্রাইমারি একটা বই করেন, আপনার বইগুলো ভালো রিভিউ দিচ্ছে। তখন আমাদের প্রাইমারি অ্যানালাইসিস বইটা আসলো, সেটাও তো একদম পুরো মানে সারা বাংলাদেশে যে সারা পেলেছে এটা সবাই দেখেছে, কি পরিমাণ সারা আমরা পেয়েছি। তারপরে তারা বললো যে স্যার শিক্ষক নিবন্ধন, যারা বললো স্যার এই সেক্টরে তো অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, অনেকে তো এই নিবন্ধন, যে অনেকের আবার 30 বছর বয়স হয়ে গেছে, নিবন্ধন পরীক্ষা 35 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। অন্যান্য গভর্নমেন্ট জব কিন্তু 30-এর মাঝে লিমিটেড, জেনারেল কোটায়। মুক্তিযুদ্ধ বা প্রতিবন্ধী কোটা বা অন্যান্য কোটাতে হয়তো সেটা 32 সংখ্যায় কম। ইন জেনারেলি হচ্ছে 30 বছর, আর নিবন্ধনটা 35। তো তারা বললো কি যে আমরা তো সরকারি চাকরি পেলাম না, কোনো জায়গায় সেটেল হতে পারেনি, আপনার বইগুলো রিভিউগুলো অনেক ভালো, ইজি করে লেখেন সবাই বলে, বা আমরাও 2-1 জায়গায় দেখেছি। এখন যদি আমাদের শিক্ষক নিবন্ধনের সিলেবাস অনুযায়ী যদি একটা বই করেন, তখন সেটাই করলাম। গত 2-2.5 বছর সময় নিয়ে কিন্তু রিসেন্টলি লাস্ট সেপ্টেম্বর মাসের 24 তারিখে আমরা কিন্তু শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিসটা নিয়ে আসছি বাজারে। এখন আলহামদুলিল্লাহ এটাও তো খুব ভালো সাড়া পাচ্ছে। এখানে ভাইয়া যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, লিঙ্কডইন, ফেসবুক বা ইনস্টাগ্রাম সব মিলিয়ে হচ্ছে আমি দেখেছিলাম যে মোটামুটি 1 কোটি মানুষের সাথে হচ্ছে আপনার কানেকশন আছে। যে কোনো বিচারে এই 1 কোটি সংখ্যাটা কিন্তু অনেক বড় বলতে আসলেই অনেক বড়। তো এই জিনিসটাকে কিভাবে দেখেন এবং এটা কিভাবে আপনি? না, আমি এখন নিজেকে ক্ষুদ্রই মনে করি। এই ক্ষুদ্র মানুষটা আজকের আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে আমার নামের উপরেই 10টা গ্রুপ আছে, শুধু আমার নামে। এক একটা গ্রুপের পারপাস এক এক রকম। যেমন কোনোটাতে মোটিভেশন নিয়ে কাজ করি, কোনোটাতে কেরিয়ার বিষয় টিপ দিয়ে থাকি, কোনোটাতে ইন জেনারেল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কোনোটা নিয়ে সাহিত্য নিয়ে আলোচনা, বিভিন্ন সেক্টরে। অডিয়েন্স কি মূলত হচ্ছে মানে আমাদের যে যুব সমাজ ম্যাক্সিমামই আমার হচ্ছে যে অ্যারাউন্ড হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে 90% প্লাসই হচ্ছে ইয়াং জেনারেশন আমার কাছে যেটা। এবং আমি ইউথদের নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি, কারণ আমি মনে করি যে যারা সচেতন মানুষ তারাই চিন্তা করবে যে একটা দেশকে যদি চেঞ্জ আনতে হয় তাহলে যুব সমাজকে চেঞ্জ আনতে হবে অবশ্যই। আর যুব সমাজকে কিন্তু আপনি চাইলে এভাবে চেঞ্জ আনতে, তুমি এভাবে চলো না, এভাবে না, তার চিন্তার ভিতর পরিবর্তন আনতে হবে। আপনি যদি একটা মানুষকে পরিবর্তন করতে চান, আমি ওইদিন চ্যানেল আইয়ের ইন্টারভিউতেই কথাটা বলেছিলাম সাক্ষাৎকারে, যে আপনি যদি একটা মানুষকে পরিবর্তন আনতে চান, তার সবকিছু পরিবর্তন করার দরকার নেই, শুধু আপনি তার চিন্তাটা পরিবর্তন করে দেন। আপনি চিন্তা পরিবর্তন দেন, অটোমেটিক্যালি সে পরিবর্তন হতে যাবে। তা আমার কাছে আমি এই কাজটাই করছি এখন, যে ইয়াংদের ভিতরে যে আমাদের যে সমাজে এখন যে নেগেটিভিটিটা অনেক বেড়ে গেছে, নেতিবাচক চিন্তাটা। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন খুব পজিটিভ একটা জিনিসও কেউ যদি শেয়ার করে বা কোনো একটা পজিটিভ কাজ করে, অথবা সোশ্যাল মিডিয়া বা কোনো নিউজ পোর্টাল যদি সেটাকে নিয়ে নিউজ করে পজিটিভ, সেখানেও দেখবেন কিছু মানুষ এটা নেগেটিভলি নিচ্ছে। এটা হলো তার চিন্তাটাই নেগেটিভিটি, অর্থাৎ সে এইটার বাইরে আর যেতে পারছে না।
তো আমি এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আনার চেষ্টা করছি যতটুকু পারা যায়। আমি হয়তো বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে প্রায় 5-6 কোটি মানুষ ইয়াং, মানে যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে থাকি ইয়ে ভাষায়। তো হয়তো সবাইকে আমি এখন পর্যন্ত রিচ করতে পারিনি বা পসিবল না একজন মানুষের পক্ষে। তো আমি চেষ্টা করি যতটুকু পারা যায়, কিন্তু সেই জায়গাটা থেকে এখন এই কাজটা কিন্তু এখন আমাকে কিন্তু সেই স্বীকৃতিটা যেমন আমি দেশের মধ্যে পাচ্ছি, মানুষের ভালোবাসা। হ্যাঁ, ইউটিউব তো প্লে বাটন দিয়েছে আপনাকে, ফেসবুকও তো রিসেন্টলি আপনাকে সাকসেসফুল ইউথ লিডার হিসেবে রেকগনাইজ করেছে। হ্যাঁ, এবং আমার নিজের যে পেজ আমার নামে সেটাতেও কিন্তু ভেরিফাইড আমি পেয়েছি, এবং সেটার ফলোয়ারও 1.2 মিলিয়ন প্লাস। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের জন্য কাজ করি। আমি কিন্তু সিনেমা করি না, আমি নাটক করি না, আমি কোনো অভিনেতা না। তাহলে মানুষ যারা এখানে আমার সাথে কানেক্টেড হচ্ছে, আমি মানুষ ফানি ভিডিও করি না, যারা অনেকে ফানি ভিডিও দেখবেন বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। ফানি ভিডিও একটা ভিউ দেখবেন 50 মিলিয়ন 100 মিলিয়নও হয়, সেটা অনেক বেশি শেয়ার হয়। শিক্ষামূলক জিনিসগুলো কিন্তু খুব বেশি শেয়ার হয় না। আমি যেটা দেখেছি যে শিক্ষামূলক জিনিসগুলোতে শেয়ার হয় কম, ভিউ হয় কম, এঙ্গেজমেন্ট। সেই জায়গাটা থেকেও যে এতগুলো মানুষ, আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে মানুষ এখন ফলো করে বা আমার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়াতে, তাদের ভালোবাসার কারণে, বিশ্বাসের কারণে। মানে আমার জায়গাটা থেকে তারা যদি বিশ্বাস না করতো যে আমার কাছে গেলে এখানে একটা ভালো পরামর্শ পাওয়া যাবে, সেই জন্য তারা কিন্তু আমার সাথে কানেক্টেড। এটা নিয়েও আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, প্রিয় দর্শক, গাজী মিজানুর রহমান ভাইয়ের কিন্তু আরেকটা দিকও আছে। ভাইয়া কিন্তু হচ্ছে কাউন্সেলিংও করে থাকেন, এবং আমি যতদূর জানি যে এমনও কিছু ঘটনা ঘটেছে যেখানে হয়তো কেউ চরম মাত্রায় ডিপ্রেসড, একেবারে হতাশাগ্রস্ত, হয়তো তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও কাজ করছে, সেরকম অবস্থা থেকেও আপনি মানুষকে ফিরিয়ে এনেছেন। হ্যাঁ, আমি একদম রিসেন্টলি একটা ঘটনা বলি, গত সপ্তাহের একটা ঘটনা বলি। গত সপ্তাহে একটা ছেলে, বাড়ি খুব সম্ভবত যশোরের দিকে, খুব সম্ভব, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওই সাইডের কেউ হবে। আমাকে সে ফেসবুকে টেক্সট করলো, তার সাথে আমার আগেও কথাবার্তা হয়েছে। সেই আমাকে টেক্সট করলো যে স্যার আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আপনি আমাকে বাঁচাতে পারেন, এই কথাটা বললো। এরপর আর কিছুই বলে নাই। এখন আমি যখন আমি ফেসবুকে গেলাম, যখন এইরকম একটা মেসেজ দেখলাম, আমি ইমার্জেন্সি ভিত্তিতেই তাকে রেসপন্স করলাম। আমি বললাম কী হয়েছে খুলে বলুন। তো নর্মালি আমি কাউকে কথা বলতে, আমার সাথে কেউ যদি ফেসবুকে টেক্সটে কথা বলে, আমি তাকে বলে দিই যে আপনি আমাকে সংক্ষেপে বলুন, মূল কথা বলুন। কিন্তু তার ক্ষেত্রে আমি এই শব্দটা ব্যবহার করি। আমি তাকে বলেছি আপনি খুলে বলুন। এখন সে কী করেছে, এই বড় একটা প্রায় মানে প্যারাগ্রাফের চেয়ে বড় হবে আমার কাছে মনে হয়েছে, এবং সেই কথাটা সে বাংলাতে না লিখে মানে ইংলিশ বর্ণ, যেটাকে আমরা ব্যাংলিশ বলি অনেক ক্ষেত্রে, মানে এই বাংলা কথাটাকে ইংলিশের বর্ণতে লিখেছে, যেটা পড়তে আমার জন্য আসলেই খুব একটা ব্যাক পোয়াতে হয়েছে। আমি অভ্যস্ত না, হয় পুরো বাংলাতে লিখুক, হয় পুরো ইংলিশে লিখুক, আমার জন্য প্রবলেম হয় না, কিন্তু এইভাবে লিখলে আমার জন্য প্রবলেম হয়। তো যাই হোক, ছেলেটা যেহেতু আমি দেখলাম যে খুব আপার লেভেলে চলে গেছে, মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে একটা জীবন, তো আমি পড়লাম পুরো বিষয়টা 2-3 বার করে পড়ে আমাকে বুঝতে হয়েছে, যেহেতু ব্যাংলিশ লেখা। তো পরে দেখলাম যে তার ভিতরে যে ডিপ্রেশনটা চলে আসছে বা সুইসাইডের একটা পর্যায়ে চলে গেছে, এটার পিছনে মূল যে কারণটা আমি দেখেছি সেটা ছিল তার মানে গ্রাম এসে থাকে, গ্রামের পাড়া প্রতিবেশী মানুষ তাকে এতটাই বেশি মানে বিরক্ত করছে যে ছেলেটা মানে তার লাইফ হিস্ট্রিটা আমার সাথে শেয়ার করেছে যে সে কীভাবে সে এখানে উঠে আসছে। মানে আমি সেটা বলছি না, যেহেতু ওটা অনেক লম্বা কথা। তো সেখানে দেখলাম যে তার লাইফের অনেক বড় স্ট্রাগল ছিল। আমি একটু সংক্ষেপে যদি বলি, একটু অল্প বলি, সেটা হচ্ছে যে সে এমন বলেছে যে সে একদিন কাজ করেছে, 2 দিন সে ক্লাস করেছে, অথবা সে 5 দিন কাজ করেছে, 1 দিন ক্লাস করেছে, এরকম স্ট্রাগল করে করে সে আজকের এই জায়গাটাতে আসছে। এখন গ্রামের মানুষ তাকে যেটা বলছে যে সে এখন অনার্স মাস্টার্স পাস করেছে, কোনো চাকরি নাই। চাকরির জন্য কিন্তু কেউ যদি চাকরির প্রস্তুতি না, আপনি ভালো করে জানেন যে আমাদের একাডেমিক যে সিলেবাসটা সেটা কিন্তু আমাদের চাকরির প্রস্তুতিকে সাপোর্ট দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, একদম টোটাল ডিফারেন্ট একটা প্রস্তুতি নিতে হয়। সো এই জায়গাটাতে কিন্তু একজনকে একটু সময় দিতে হয় তাকে ঘুরে দাঁড়ানোর জন্য, যেটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ, ইভেন কি অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমি যেহেতু কেরিয়ার কাউন্সেলিং করি, আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখেছি গার্ডিয়ানও সেটা বুঝতে চায় না। গার্ডিয়ানের কথা হলো সে অনার্স মাস্টার্স পাস করেছে মানে সে চাকরি করবে, আর চাকরির জন্য তো একটা আলাদা যে প্রস্তুতি, আমাদের দেশের কারিকুলাম তো তাকে চাকরি উপযোগী করে দিচ্ছে না। এটা নিয়ে আমি ওদিন বলেছি যে তাহলে আমি কেন, তাহলে আমাদের সিলেবাস কেন চেঞ্জ হচ্ছে না? আমার কর্মক্ষেত্রে যদি আমাকে আলাদাভাবে প্রস্তুতি নেই, তাহলে একটা স্টুডেন্ট 20 বছর 15 বছর ধরে কী পড়লো, তাহলে কী পড়ালাম আমরা তাদেরকে? আমার এটা পরিবর্তন আনা দরকার। আর যদি এটা না হয় তাহলে আপনি যদি সিলেবাস পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে যে পরীক্ষা নিচ্ছেন তার সিলেবাস অনুযায়ী নেন। দুটোর একটা করতে হবে, আপনার চাকরির সিলেবাস চেঞ্জ করেন অথবা আপনি আপনার একাডেমিক সিলেবাস চেঞ্জ করেন, যেটা আমার কাজে লাগে। তো যাই হোক, এখন ছেলেটা দেখলাম যে তার মানে পাড়া প্রতিবেশী যারা ছিল তাকে বেশি বিরক্ত করে যে কিছু করতে পারে না, আগেই বলেছি তোমার দ্বারা কিছু হবে না, এইসব কথাবার্তা। এখন ছেলেটার ভিতরে একটা জিনিস ঢুকলো মাথায় যে সে গ্রাম থেকে যদি বাইরে আসে তাহলে সে ভালো থাকতে পারবে, সে যদি ঢাকায় আসে দেন সে ভালো প্রস্তুতি নেবে। নেগেটিভিটির কারণে, হ্যাঁ, নেগেটিভিটি। তখন ছেলেটাকে আমি অনেকক্ষণ ধরে কথা বলে তাকে এতটুকু বুঝাইলাম যে বাংলাদেশে যারা চাকরি করে সবাই চাকরি পেয়েছে,
সবাই কিন্তু ঢাকা বসে প্রস্তুতি নেয়নি। আর ঢাকা আসলে যে সবাই চাকরি হয়ে যাবে বিষয়টা কিন্তু এমনও না। তাহলে তাকে আমি পরামর্শ দিলাম আপনি যেহেতু অনার্স মাস্টার্স এখন শেষ, তাহলে আপনি এখন 2টা টিউশন করেন, মিনিমাম 2টা টিউশন। আর টিউশনের ক্ষেত্রে আপনি যেটা প্রাধান্য দেবেন ক্লাস 6 থেকে 9, 10 বা 11, 12, তাহলে এটা আপনার চাকরি প্রস্তুতিতে সাপোর্ট দেবে। তো যদি ক্লাস 6-এর ইংলিশ পড়ে, ম্যাথ করে, এগুলো কিন্তু চাকরি পরীক্ষা একই কাজে দুই কাজ হলো। তাহলে আপনার সময়টা ভালো কাটলে আপনি সারাদিন বাসায় থাকলেন না, আর ওটাও চাকরি প্রস্তুতির একটা অংশ হলো, আর প্লাস হলো আপনি ফিনান্সিয়ালি একটু বেনিফিটেড হলেন, আর আপনি ওখানেই ভালোভাবে প্রস্তুতি নেন। যার শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় আরও অনেক কথাবার্তা হয়েছে, সব কিছু বললাম না, যে শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো আমি তাকে কনভিন্স করতে পেরেছি। কনভিন্স করার পর সে আমাকে শেষে আমাকে ধন্যবাদ দিয়েছে যে স্যার মানে অর্থাৎ এই যে মানুষগুলো আমার কাছে সে ছুটে আসে তার এই কথাগুলো, প্রাইভেট কথাগুলো, আমি কিন্তু তার নাম এখানে হিডেন রেখেছি, কিছু অন্য কিছু বলিনি। তো এই যে আমার কাছে ছুটে আসে, সে হয়তো ভেবেছে যে আমার কাছে সে কথাগুলো বলতে পারে, সে ভেবেছে হয়তো আমার থেকে সে একটা ভালো পরামর্শ। এটা কিন্তু মানুষের একদিনে কিন্তু এই আস্থার জায়গাটা তৈরি হয়নি বা সম্ভব না এই জায়গাটা। তো এই যে মানুষের আস্থা ভালোবাসা, আমি মনে করি এটা আমার শক্তি। এটাই একটা বললাম। আরেকটা কেস পেয়েছি, এরকম আমি অনেক কেস পেয়েছি, মানে এরকম আমি তো কত মানুষকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়েছি, আসলে এটা মানে গণনা করলে হয়তো অনেক হবে, মানে এরকম এটা মানুষ জানে না। যেমন আমাকে অনেক মানুষ বলে যে আপনি যে মানুষের জন্য এত কিছু করছেন, মানে নিজের সময় নষ্ট করে আপনার কী লাভ? আমি বলছি সব কিছুতে আসলে লাভ খুঁজলে হয় না, কিছু জিনিস আমাদের আনন্দে হয়। এই যে এই ছেলে, যেমন আমি ওই দিন একটা ঘটনা বলি, আরও বছর 2-1 আগের ঘটনা। ময়মনসিংহের একটা মেয়ে, আমি নাম বললাম না, সব কিছু হিডেন রাখলাম, বাড়ি ময়মনসিংহ। সে ময়মনসিংহের কোনো একটা প্রতিষ্ঠান থেকে, আমি কোন প্রতিষ্ঠান করেছি এটাও আমি জানি, আমি বললাম না আর কি, যেন কোনোভাবে তাকে আইডেন্টিফাই করা না যায়। তো মেয়েটা আমাকে ইনবক্স করলো, অনেক মেসেজ দিয়ে রাখছে। তো আমি তো নর্মালি মেসেজ রিকোয়েস্ট দেখি না, এটা আরও আগের কথা, এখন তো সম্ভবই না, তখন মাঝে মাঝে তাও দেখতাম। তো মেয়েটা হচ্ছে কি একটা রিলেশনশিপ ছিল ছেলেটার সাথে, তাদের আরও কিছু সম্পর্ক হয়েছে। এখন সে কখনো ভাবেনি যে এই ছেলেটা তাকে ছেড়ে যাবে, সে কখনো এটা ভাবতেই পারেনি, কিন্তু একটা পর্যায়ে ছেলেটা তাকে ছেড়ে চলে গেছে। এখন সে শুধু সারাক্ষণ দেখলাম আমার সাথে যখন কথা বলেছি, আমি সিরিয়াস কেসে ফোনে কথা বলি, ওভার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলি। নর্মালি আমি কিন্তু টেক্সট মেসেজে মানুষের সাথে কথা, যত যে কেসগুলো আমার কাছে মনে হচ্ছে যে সিরিয়াস কেস বা এটা সুইসাইড অ্যাটেম্পটে চলে যাচ্ছে, আমি মনে করি তাকে ইমার্জেন্সি আমাকে রেসপন্স করা উচিত, তাকে সাপোর্ট দেওয়া উচিত, সেক্ষেত্রে আমি করি। অথবা কোনো ক্ষেত্রে যদি আমি হ্যান্ডেল করতে না পারি, তখন আমি হয়তো কোনো সাইকোলজিস্টের কাছে রেফার করে দিই, অথবা কোনো সাইকিয়াট্রিকের কাছে রেফার করতে হবে, বলি যে আপনার লোকেশন এখানে, আপনি অমুক মেডিকেলে যান, সেখানে সরকারি ডক্টর রয়েছে, আপনি সেখান থেকে তার ট্রিটমেন্ট, সেটা আমার বাউন্ডারি বাইরে, আমার আওতা যেটুকু আমি চেষ্টা করি। অথবা আমি তাকে সাজেস্ট করার পর আমি যখন দেখি যে এটার পজিটিভ কিছু পাওয়া যাবে, তখন আমি আর অন্য জায়গায় রেফার করি না। বাট যখন দেখি যে এটা সিরিয়াস কেস, আমি কিন্তু রেফার করে দিই যে আপনি ওই জায়গাতে যান। তো মেয়েটার কথা বলছি, মেয়েটা ভাবছে সে সুইটে দিকে তার জীবনে রাখবে না। তখন আমি তার সাথে অনেক ফলো আপ করে রেখেছি, অনেকদিন কথা বলেছি। তো আমি তাকে জাস্ট বুঝাতে চেয়েছি যে জীবনটা মানে শুধু একটা সম্পর্কের মাঝে লিমিটেড না, জীবনটা অনেক বড়। মানুষ জীবনে চলার পথে অনেকের সাথে সম্পর্ক হবে, আবার সম্পর্ক ভাঙবে। কিছু কিছু সম্পর্ক আমাদের এমন হয় যেটা আমৃত্যু থাকে সত, তবে সেই সম্পর্কটা ফার্স্ট ব্লাড রিলেশনের পরে আমার বড় বা মেরিটাল রিলেশন যেটা, সেটার পরে আমার মনে হয় খুব পাওয়া যায় না, যেটা একদম আমরা একটা রিলেশন হলে সেটা আমার আমৃত্যু থেকে যায়। এই সম্পর্কটা মানে খুবই কম আমরা পাই। সেটা আমাদের বিভিন্ন অবস্থান পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু পরিবর্তন হয়, সম্পর্ক গড়ে আবার ভাঙেন, নতুন মানুষের সাথে এবং শেষ পর্যন্ত মেয়েটা এখন কিন্তু ভালোই আছে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, গত কয়েক মাস আগে আমি যখন দেখলাম তার বিয়ে হলো, ফেসবুকে তার হাসি মাখা ছবি দেখলাম, আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে মেয়েটা, নাম বললাম না। তো তার হাসি মাখা ছবি দেখলাম তার সাথে, হাজব্যান্ডের সাথে, আমার যে কি ভালো লেগেছে সেটা আসলে কোটি টাকা দিয়ে পাওয়া যাবে। তো এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য মানে মানুষ আমার কাছে আসে। এখন আমি ইন ফিউচারে যেটা ভাবছি এটাকে আরো একটু বড়, আমি কালকে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলেছি, প্রফেশনাল, যে আমি ফিউচারে এমন একটা সেল করতে চাই যেখানে মানে হচ্ছে যে তারা যেমন যে জিনিসগুলো আমার আওতার বাইরে, একজন সাইকিয়াট্রিকের সাথে আমি এখন যোগাযোগ করছি যে আমার এখানে 3টে স্তরে থাকবো। প্রাইমারি ট্রিটমেন্টটা আমি দেওয়ার চেষ্টা করব, যদি আমার আওতার বাইরে হয় আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব, প্রেফার করবো, মানে আমার লোকে, তাকে দরকার আমার থেকে কিছু পে করবো, অথবা আমি যদি কোনোভাবে ফান্ড অ্যারাইজ করতে পারি সেখান থেকে পে করবো মিনিমাম একটা, না দিলে তো সে কাজের, আমি হয়তো ডিভোটেড মানুষের জন্য, সে নাও হতে পারে, তার টাইমের ভ্যালু আছে, আমি চেষ্টা করবো তাকে কোনোভাবে যদি কিছু স্যালারি দেওয়া যায়, বা মিনিমাম লার্জ স্কেলে হতে পারবো না। তো আমি একজন কথা বলেছি, সে আমার সাথে কাজ করতে আগ্রহী, আমি দেখলাম কালকে কথা বললাম অনেকক্ষণ ধরে, তো একজন সাইকোলজিস্টকে আমি অলরেডি ম্যানেজ করে ফেলেছি। তাহলে নেক্সট আমার যে স্টেপটা, যে তাদেরকে আরও আমি লার্জ স্কেলে সাপোর্ট দিতে পারবো, আমার কাছে যেটা পারবো না আমি তার কাছে রেফার করবো, সে যেটা পারবে না তখন সাইকিয়াট্রিক, একটা কালেক্টিভ এফোর্ট। হ্যাঁ মানে একদম এটাকে ওয়ান স্টপ সার্ভিস আমি বলতে পারি, যে আমার কাছে যদি এরকম ডিপ্রেশনে কোনো লোক আসে আমি যেন তাকে সাপোর্ট দিতে, এটা কিন্তু আমার প্ল্যানে আছে আর কি। এখানে হয়তো আমার কিছু
খরচ হবে বা আমার সময় ব্যয় হবে, কিন্তু আমি তো মানুষের জন্য কাজ করছি, এটা হচ্ছে আমার জন্য মনে হয় বড় পাওয়া আর কি। অবশ্যই ভাইয়া। হ্যাঁ, এবার ভিন্ন একটা বিষয় আসতে চাচ্ছিলাম, বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড। আমাদেরও যারা অডিয়েন্স তারা কিন্তু হচ্ছে মোস্টলি ইয়াং পিপল, সো এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন। তো বাংলাদেশকে আমি যেহেতু কেরিয়ার নিয়ে কাজ করি, কেরিয়ারের মানে আমি দেখলাম যে আমাদের স্টুডেন্টদের ভিতরে কেরিয়ার বিষয়ে সচেতনতা খুব কম মানুষেরই আছে, এবং যাদের ভিতরে সচেতনতা আছে তাদের ভিতরে যদি আরও যদি আমি পার্সেন্টেজ আছে, খুব কম স্টুডেন্টের ভিতরে আমি দেখলাম কেরিয়ার স্কিল্ড আছে, মানে খুব কম মানুষই সেটা অ্যাচিভ করতে পারছে। তো আমি দেখলাম বাংলাদেশে আপনার ম্যাথ অলিম্পিয়াড হয়, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন অলিম্পিয়াড হচ্ছে, কিন্তু কেরিয়ার মানুষের অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট এই জায়গাটাতে কেউ কোনো কিছু করলো না। আমি ভাবলাম যে এখানে একটা কাজ করার জায়গা আছে আমার ইউথ নিয়ে, আমি যেহেতু ইউথ নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি আমাদের এই বাংলাদেশ কেরিয়ার অলিম্পিয়াডের স্লোগান কিন্তু হচ্ছে যে ইউর স্কিলস ইউর কেরিয়ার, অর্থাৎ এটা দ্বারা আমি মেসেজ দিতে চাচ্ছি যে আপনার দক্ষতা আপনাকে কেরিয়ার গ্রহণ করতে হবে। আমাদের জেনারেশনের ভিতরে একটা জিনিস থিঙ্কিং হচ্ছে মামা চাচা, একটা অনেক বড় একটা লার্জ স্কিল আপনি দেখবেন যারা ধরেন অ্যাকচুয়ালি জানে না প্রসেসগুলো যে কীভাবে একটা চাকরি পাওয়া যায় বা নিজে কিছু করা যায়। তো তারা বলে যে আসলে মামা চাচা খালু না হলে চাকরি পাওয়া যায় না, যদি টাকা না থাকে, মামা চাচা খালু না থাকে, কিছু করা যায় না। এই চিন্তাটা পরিবর্তন আনার জন্য কেরিয়ার অলিম্পিয়াডের আমি উদ্যোগ নিয়েছি। তো কেরিয়ার অলিম্পিয়াডটাতে যেটা আমরা করছি যে সেখানে হচ্ছে আমরা 3টা ক্যাটাগরিতে রেখেছি। নবম দশম শ্রেণীতে যেটা রেখেছি সেকেন্ডারি ক্যাটাগরি, 11-12 যারা আছে মানে ইন্টারমিডিয়েট, এটাকে আমরা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি বলছি, আর 13 থেকে উপরে মানে ডিগ্রি, অনার্স বা ডিপ্লোমা যারা, তাদের জন্য আমরা টার্সিয়ারি ক্যাটাগরি করছি। তো সেটা আমরা যেটা অলিম্পিয়াডটা যেভাবে করব সেটা হচ্ছে যে আমরা 64 ডিস্ট্রিক্ট অলরেডি আমরা কমিটি দিয়ে দিয়েছি। আমাদের 64 ডিস্ট্রিক্ট অলরেডি একদম ফুল প্লেস কমিটি আছে। এখন আমরা যেটা করছি যে 64টা জেলার অধীনে যে উপজেলাগুলো রয়েছে এবং মেট্রোপলিটন অধীনে যে থানাগুলো রয়েছে, আমরা সেই জায়গাগুলোতে এখন কমিটি দিচ্ছি, এবং সেখানেও আমাদের প্রায় 80 থেকে 90% কমিটি ফরমেশন হয়ে গেছে। এর পাশাপাশি আমরা যেটা করছি যে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি এবং 7 কলেজ, সেগুলোতে কিন্তু আমরা আবার ইন্ডিভিজুয়াল কমিটি দিচ্ছি। যেমন আমরা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে কমিটি দিয়েছি, জগন্নাথে দিয়েছি, জাহাঙ্গীরনগরে, চিটাগং ইউনিভার্সিটি, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, মানে বড় বড় যেগুলো আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, সিলেট, মোটামুটি বড় বড় ইউনিভার্সিটিগুলোতে কমিটি দিয়েছে। তো এই অলিম্পিয়াডটা হবে মূলত 4টা স্টেপে হবে। প্রথমটাতে হবে যেটা উপজেলা রাউন্ড, উপজেলা রাউন্ডের আগে একটা বাছাই হবে, একটা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 3 জন পার্টিসিপেন্ট উপজেলা রাউন্ডে আসতে পারবে। উপজেলা রাউন্ডটা শেষ হবে, উপজেলা রাউন্ডে প্রত্যেকটা উপজেলাতে 3 ক্যাটাগরিতে আমাদের এখন তো হবে, পরবর্তীতে আরও বাড়বে মনে হয় পরের রাউন্ড ইয়েতে সিজনে, বাট এইবারের সিজনে আমরা 3টা নিয়ে যাচ্ছি। প্রত্যেক ক্যাটাগরিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে উপজেলাতে তাদেরকে নিয়ে আমরা জেলা রাউন্ড করবো, অর্থাৎ ওই জেলার যতগুলো, যেমন কুমিল্লা জেলার কথা যদি বলি, কুমিল্লা জেলাতে 17টা উপজেলা আছে, 17টা উপজেলাতে প্রত্যেক ক্যাটাগরিতে 3 জন করে 9 জন করে জেলা রাউন্ডে আসবে। তাহলে তাদের ভিতরে একটা কম্পিটিশন হবে, সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কম্পিটিশন, গ্রুপ না। ওখান থেকে কুমিল্লা জেলাতে আমরা প্রত্যেক ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, ধরুন সেকেন্ডারিতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন নিব, ইন্টারমিডিয়েটে 3 জন, আর হলো টার্সিয়ারিতে 3 জন, তাহলে 9 জন। এই 9 জন হচ্ছে ন্যাশনাল রাউন্ডে আসবে প্রত্যেকটা জেলা থেকে। এরকম ন্যাশনাল রাউন্ডে এই প্রত্যেক জেলা থেকে এরকম আসার পরে ন্যাশনাল রাউন্ডে আমরা যেটা করব, প্রত্যেক ক্যাটাগরিতে টপ 10দেরকে নিয়ে আমরা গ্র্যান্ড ফিনালেতে যাব। গ্র্যান্ড ফিনালেটা হবে ঢাকাতে, ন্যাশনাল রাউন্ডও ঢাকাতেই হবে, আমাদের এখন পর্যন্ত এরকম একটা পরিকল্পনা। গ্র্যান্ড ফিনালে আমরা যেটা করব যে ন্যাশনাল রাউন্ডে যে প্রথম 10 জন হলো তাদেরকে নিয়ে আমরা গ্র্যান্ড ফিনালে প্রত্যেক ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে হবে, সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো। তবে আমাদের প্রথম থেকে 10ম পর্যন্ত সবাই আমরা অ্যাওয়ার্ড দেবো ইনশাল্লাহ, এবং প্রাইজ মানি আমরা চিন্তা করছি যারা প্রথম হবে প্রত্যেক ক্যাটাগরিতে, এখন পর্যন্ত আমাদের এইটুকু প্ল্যান, এটা চূড়ান্ত না, এটা পরে চূড়ান্ত হবে, যে ফার্স্ট হবে আমরা তাকে 10 লাখ প্রাইজ মানি দেবো, সার্টিফিকেট দেবো, ক্রেস্ট দেবো। আর আরও যেটা করছি আমরা পরিকল্পনা নিয়েছি, যারা এর মধ্যে অলিম্পিয়াডে যারা ভালো পর্যায়ে আসবে, যেহেতু ছেকে আসবে এখানে, সেখান থেকে যারা ওয়েল কোয়ালিফাইড, আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব যে সেখান থেকে তারা যেন কিছু লোক রিক্রুইট করে, যেহেতু সে অনেকগুলো স্টেপ থাকবে। আর এখন বলি যে উপজেলা এবং জেলা রাউন্ডে আমাদের শুধু এমসিকিউ পদ্ধতি হবে, এবং 4টা সেগমেন্ট থাকে সেখানে, বাংলা, ইংরেজি, সাধারণ শুধু বাংলাদেশ বিষয় বলেই থাকবে, সে যেন বাংলাদেশকে ভালোভাবে জানে, যেহেতু বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড আমরা নাম দিয়েছি। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলছে, 90% হয়ে গেছে, অ্যারাউন্ড 90-95%। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই বিষয়গুলো আমাদের থাকবে। কী কী থাকবে বিস্তারিত সেটা আমরা ওয়েবসাইটে বা ফেসবুক গ্রুপে আমাদের জানা যাবে। তো সেখান থেকে যেহেতু সে পরীক্ষা দিয়ে আসবে তো ভালো অবশ্যই হবে। ন্যাশনাল রাউন্ডে আমরা যেটা রেখেছি এমসিকিউর পাশাপাশি আমরা রিটেন রেখেছি, সো তার রিটেন দক্ষতাটা হবে। কিন্তু গ্র্যান্ড ফিনালে আমরা এমসিকিউ, রিটেন এবং আমরা প্রেজেন্টেশন রেখেছি, এবং প্রেজেন্টেশন 2টা প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশন একটা হবে বাংলাতে, একটা হবে ইংলিশে। আর প্রেজেন্টেশন কিন্তু কোনো মানে কনভেনশনাল বা গতানুগতিক কোনো বিষয় না, সেটা হচ্ছে ইনোভেটিভ আইডিয়া, অর্থাৎ তার 2টা আইডিয়া থাকবে, 2টা আইডিয়া সে নতুন কোনো ইনোভেট করবে, সেই আইডিয়াটা সে প্রেজেন্ট করবে আমাদের সামনে, এবং আইডিয়াটা একটা ইংলিশে প্রেজেন্ট করবে, 2টা ভিন্ন আইডিয়া থাকবে,
একটা আইডিয়া সে ইংলিশে প্রেজেন্ট করবে, একটা আইডিয়া বাংলাতে প্রেজেন্ট, এত এই করে স্টেপগুলোর মধ্যে কি কোনো মেন্টরিং এর ব্যবস্থা থাকবে, যে এক্সপার্ট কেউ হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে যে লিডিং টিমগুলোকে মেন্টর করবে, বা হচ্ছে তাদের যদি কোনো না, আমাদের পুরো অলিম্পিয়াডটা রান করছে আমাদের সেন্ট্রাল কমিটি আছে, যেখানে তারা কেরিয়ার রিলেটেড দক্ষতা আছে। এছাড়া আমাদের কিছু অ্যাডভাইজার তো থাকবে, তাদেরকে আমরা সফট স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কিছু ট্রেনিং থাকবে তাদের জন্য। সেখানে যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যেটা ফরমেশন কমিটিটা, মানে সেন্ট্রাল কমিটি, বাংলাদেশ কেরিয়ার অলিম্পিয়াডের সিইও, ধরুন আমি ফাউন্ডার, আমি সিইওর নিচে যেটা আছে উনি হচ্ছে ডিরেক্টর জেনারেল, মানে মহাপরিচালক, উনি ডিরেক্টরদের পরিচালনা করে। আমাদের ডিরেক্টর রয়েছে, ডিরেক্টরের পরে আমাদের যে পরের ধাপটা সেটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর। ডেপুটি ডিরেক্টরদের সহযোগিতা করার জন্য আমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমাদের স্ল্যাবটা কিন্তু এরকম, আর এইটার মাধ্যমেই পুরো এরপরে আমাদের এগুলো আমরা নিয়ন্ত্রণ করি প্রত্যেকটা জেলা, উপজেলা বা ইউনিভার্সিটি, এইভাবে আমরা এগোচ্ছি আর কি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তো মিজান ভাইয়ের সাথে অনেক কথা বললাম, এবং আসলে কথা তো এত অল্প সময়ে শেষ করা খুব মুশকিল, এখানে আরো অনেক কথা আসলে বলার ছিল। আশা করি আমরা ভবিষ্যতেও ভাইয়াকে আমাদের সাথে পাবো এবং এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলতে পারবো। তবে যাবার আগে ভাইয়ার কাছ থেকে আমরা দুটো টিপস নিব। ভাইয়া, আমাদের অডিয়েন্স যেহেতু মোস্টলি ইয়াং পিপল, সো নিজেকে চেঞ্জ করার জন্য কেউ যদি চায় যে আমি নিজেকে চেঞ্জ করবো, আরো ইমপ্রুভ করব, যদি সংক্ষেপে দুটো টিপস আমাদেরকে দিতে পারেন তাহলে আমাদের জন্য সেটা অনেক ভালো হবে। কেউ যদি নিজেকে চেঞ্জ করতে চায় তাহলে তাকে নিজেকে আগে জানতে হবে, যেটাকে আমরা সেলফ অ্যাওয়ারনেস বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাকে সেলফ অ্যাওয়ারনেস বলা হয়। অর্থাৎ তাকে আগে নিজেকে জানতে হবে, তার উইক সাইড কি, দুর্বল সাইডগুলো কি, তার কোন বিহেভিয়ারগুলো অ্যাকসেপ্টেবল, কোনটা অ্যাকসেপ্টেবল না। তাহলে যে বিহেভিয়ারগুলো অ্যাকসেপ্টেবল না বা তার যে থিঙ্কিংগুলো নেগেটিভ, সেগুলোকে কিন্তু তার পরিবর্তন আনতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সবসময় তার মতামতই প্রাধান্য দেওয়াটা ঠিক হবে না। আমাদের কিন্তু যখন আমরা মানুষের সাথে কাজ করি, তার কিন্তু মানুষের কিছু ভিউ থাকে, তাহলে আমরা যখন কাজ করতে যাব তখন তার মানুষের এবং সোশ্যাল ভিউটাও আমাদেরকে দেখতে হবে। দেখে আমার নিজের ভিউ, সোশ্যাল ভিউ, দুটাকে পর্যালোচনা করে যেটা ভালো সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আর এইভাবে আমি মনে করি যে যদি তার এই মানসিকতাটা থাকে, আমার মনে হয় সে দ্রুত ইমপ্রুভ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ দর্শক সবাইকে আমাদের সাথে এতটা সময় থাকার জন্য, এবং স্পেশাল ধন্যবাদ গাজী মিজানুর রহমান ভাইকে আজকে আমাদের সাথে এই সময়টুকু দেওয়ার জন্য। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আমরা সবাই কিছু না কিছু নিতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।